আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে গ্রিন প্লাটিনাম সার্টিফাইড কারখানা, ডিজাইনার, ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। দ্রুত গ্যাস না পেলে অন্তত $1.5 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এছাড়া সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ সময় বন্ধ রাখা হচ্ছে। এতে বিপাকে পড়ছেন সিএনজি চালিত পরিবহন সংশ্লিষ্টরা। বেড়েছে যাত্রী দুর্ভোগ। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে ভোগান্তিতে রয়েছেন নেত্রকোনার গ্রাহকরা। বাসাবাড়ির রান্না থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁর কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চলাচলও বিঘ্ন ঘটছে। 9টা থেকে বসে আছি, এখনও বলতেছে যে কখন আসবে গ্যাস, বলতে পারতেছি না। ওনাদের মেশিনও নাকি নষ্ট, আবার লাইনেও গ্যাস থাকে না। গ্যাস এবং বিদ্যুৎ না থাকার কারণে কারখানা আমাদের ছুটি দিছে, কবে খুলবে আমরা জানি না। যদি না খোলে, বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আর্থিক সমস্যা হবে। মাস শেষে আমাদের বাড়ি ভাড়া, আরও বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা সম্মুখীন হতে হবে। এই বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটের কি বলছেন শিল্প কারখানার মালিক ও শ্রমিকরা? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে জানিয়ে রাখি, গ্যাস সংকটে এই মুহূর্তে ঢাকার যে শিল্পাঞ্চল আশুলিয়া রয়েছে, শিল্পাঞ্চলের মানুষ শুধু শিল্পাঞ্চলের সাধারণ মানুষ নয়, এখানে শিল্প কারখানার যে উৎপাদন সেটি কিন্তু মানসিকভাবে ব্যাহত হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে আমি শিল্প কারখানার মধ্যে রয়েছি। সেখানে কিন্তু ডাইং এবং যে ফিনিশিং এর যে সেকশন সেটি কিন্তু বন্ধ রয়েছে কয়েকদিন যাবত। আর এই ফিনিশিং এবং ডাইং যদি দিতে না পারে, তারা বাইরের যে টাইম তারা যে ডেলিভারি সেটা দিতে পারবে না বলে তারা মালিক পক্ষ তারা চরম অর্থনৈতিক সম্মুখীনের মধ্যে পড়বেন বলে এমনটাই জানিয়েছেন। তো শিল্প কারখানা এই মুহূর্তে গ্যাস সংকটে উৎপাদন একদম স্থবির হয়ে পড়েছে। শিল্প কলকারখানার যে সকল উৎপাদনের জন্য গ্যাস ব্যবহৃত সে সকল সেকশনগুলো পুরোপুরি বন্ধ রয়েছে এমনটাই জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এই কারখানার যে জেম রয়েছেন তার সাথে একটু কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন আসলে এই গ্যাস সংকটের কারণে তারা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এখানে মূলত গ্যাস বন্ধ থাকার কারণে আমাদের ডায়ার, ওয়াশ, আয়রন ফুল বন্ধ আছে। আর এটার সাথে ফুল ফিনিশিং সেকশনটা আমাদের জড়িত। আর এই সপ্তাহে যে আমাদের শিপমেন্ট গুলো ছিল সেটা এটার উপর ইফেক্ট করেছে, যার কারণে বায়ার পরবর্তীতে আমাদের অর্ডার দেওয়ার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে তারা অর্ডার দিবে না, এবং পরবর্তীতে আমরা অর্ডার না পাওয়ারও সম্ভাবনা থাকবে যে তারা ঠিক মতো গ্যাস পাচ্ছে না, তাদের এখানে অর্ডার দিয়ে আমরা কাজ ঠিক মতো তারা পাবেন। যার জন্য পুরোপুরি আমাদের ব্যাংক সিস্টেম সব দিক দিয়ে আমরা ক্রস হয়ে যাবো। একটা ফ্যাক্টরি বন্ধ পর্যায়ে চলে যাবে যদি আমরা সঠিক সময়ে গ্যাস সাপ্লাইটা না পাই। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন আসলে শিল্প কারখানায় গ্যাস না থাকার কারণে কি সমস্যার সম্মুখীন হচ্ছে। তো শিল্প কারখানায় গ্যাসের সাথে সাথে কিন্তু বিদ্যুৎ ঘন ঘন বিদ্যুতের লোড হচ্ছে, যে বিদ্যুতের কারণে কিন্তু এখানকার যে অন্যান্য সেকশনের যে উৎপাদন সেগুলো কিন্তু। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাসাবাড়ি থেকে শুরু করে ফলিং স্টেশন সবখানেই গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি আগামী সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছে সরকার। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, আর্থিক ক্ষতির মুখে পড়ছে। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। অনেক ভোগান্তি, 2 ঘন্টার দ্বারাই 160 টাকার গ্যাস পাইছি। এটা তো ভোগান্তি বললে তো ভুল হয়, মহা ভোগান্তি। আর এই সমস্যা তো আমরা দ্রুত সমাধান চাই। প্রত্যেকদিন রাত জেগে জেগে গ্যাস নেওয়া, সারাদিন ডিউটি করা এবং মানসিক ভাবে স্বাস্থ্যভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কোনো আশ্বাস পাচ্ছি না, এটা বলতেছে এই তো হতেছে। মাঝখানে শুনলাম 3-4 দিন, তারপরে 1 সপ্তাহ, এখন 2 সপ্তাহ ঠিক হবে কিনা তাও নিশ্চয়তা দিতে পারতেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর 14 এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ।
সাদিয়া, মিরপুর এলাকায় বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন, এই বিষয়ে কি বলছে ভুক্তভোগীরা? হারিয়ে গেল কয়েকদিনের ধারাবাহিক গ্যাসের যে সংকট, সেই সংকটে দেশের বিভিন্ন স্থানের মানুষই কিন্তু পড়েছে। রাজধানী সহ বিভিন্ন স্থানেই একই অবস্থা বিরাজ করছে। আমার পেছনে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন গাড়ির দীর্ঘ লাইন। তারা সকাল থেকেই অপেক্ষা করছে, অনেকেই সকাল 8টা থেকে বা 7টা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছে। ক্ষেত্র বিশেষে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। তারপরও যা তাদের কাঙ্ক্ষিত, তাদের যে পরিমাণ গ্যাস তাদের চাহিদা, সেই পরিমাণ গ্যাস কিন্তু তারা পাচ্ছে না, এমনটি অভিযোগ করছে। এবং পেলেও যে যতটুকু গ্যাস পাচ্ছে সেই গ্যাস দিয়ে আসলে অল্প কিছু দূর রাস্তা যাওয়ার পরে আসলে তাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে, এমনটি অভিযোগ করছে। এবং প্রত্যেক দিনই তাদের আবারও সেই একই লাইনে দাঁড়িয়ে তাদের গ্যাস নিতে হচ্ছে। তাতে কিন্তু তাদের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই অভিযোগগুলোই কিন্তু মানুষ করছিলেন যারা গ্যাস নিতে এসছেন। এবং এই সিএনজি স্টেশনের যারা দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা কথা বলছিলাম। তারাও বলছিল যে তারাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ আগে যে পরিমাণ গ্যাস মানুষকে সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব হতো, এখন সেটি যেহেতু হচ্ছে না, সে কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং যতটুকু সময় গ্যাসের চাপ থাকে তারা গ্যাস চালকদেরকে দিচ্ছেন এবং এরপরে বন্ধ করে দিচ্ছেন সিএনজি স্টেশনগুলো। তো এই যেমনটি আসলে স্টেশনগুলোর অবস্থা, তেমনই কিন্তু বাসাবাড়ির অবস্থাও আমরা দেখেছি। তারা দীর্ঘ সময় রান্না করতে পারছে না। রাতে অল্প সময়ের জন্য গ্যাস আসছে, কিন্তু সেটি আসলে পর্যাপ্ত নয়, অল্প সময় পরে আবার চলে যাচ্ছে। তো রাজধানীর বিভিন্ন এলাকারই একই অবস্থা। যাদের আসলে বোতল গ্যাস যারা ইউজ করে তারা হয়তো বা কিছুটা স্বস্তিতে আছে, এছাড়া যারা লাইনের গ্যাস ব্যবহার করে তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই, এমনটিই জানাচ্ছিলেন ভুক্তভোগীরা। তো ফারিয়া, মিরপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়া জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে এইসব মামলায় গ্রেপ্তার মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চট্টগ্রাম 2 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সরওয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। এর আগে 12 জুলাই সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। পরে আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সরওয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। হবিগঞ্জে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়, জেলার পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে জেলার সদর উপজেলা পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
5 দফা দাবিতে ঘোষিত দেশব্যাপী অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গেল রাতে রাজধানীর ন্যাম ভবনে পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে সমিতির নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সমিতির নেতারা জানান, তাদের যৌক্তিক দাবিগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই কারণে জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার সকাল 6টা থেকে 5 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আগামীকালকে ভোট থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।